চুরি ডাকাতির সিনেমা আমরা অনেক দেখেছি, কিন্তু আজ আমি যে গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তা অন্য সব গল্প থেকে একেবারেই আলাদা। আজকের গল্প এমন এক চোরের, যাকে চোর বলা ঠিক হবে না, বরং আর্টিস্ট বলা বেশি সঠিক হবে। কারণ বছরের পর বছর চুরি করে চললেও কখনো ধরা না পড়া নিজেই এক ধরনের কৌশল। চোখের সামনে থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়াই তার বিশেষত্ব। গল্পের মূল চরিত্র ও নামী চোর ডায়াবেটিক সর্বদা মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাকে ঢাকা থাকে। এজন্য আজ পর্যন্ত কেউ তার মুখ দেখেনি। সে তার কাজে এতটাই দক্ষ ছিল যে কখনো পুলিশের হাতে পড়েনি। একদিন সে ইতালির এক ব্যাংক থেকে কিছু মূল্যবান ধন চুরি করে পালাচ্ছিল। তখন পুলিশ তার পিছনে পড়ে। অনেক কষ্টে তারা ডায়াবেটিকের পথ বন্ধ করতে সক্ষম হয়। পুলিশ ভাবল এবার সে কোনোভাবেই বাঁচবে না, কিন্তু হঠাৎ সে নিজের গাড়িতে একটি বোতাম চাপল এবং সঙ্গে সঙ্গে রাস্তা উঁচু হয়ে গেল। সে সেই রাস্তায় স্লাইড করে পুলিশের উপরে দিয়ে চলে গেল। এটি দেখে পুলিশ হতবাক হয়ে গেল, কিন্তু তারা হার মানার মানুষ ছিল না। পুলিশের আরেকটি দল তাকে ফলো করা শুরু করলো। এটি দেখে ডায়াবেটিক তার গাড়ি থেকে বিষাক্ত গ্যাস ছেড়ে দিল এবং সব পুলিশ অসুস্থ হয়ে পড়ল। এত সব করার পরও তার শান্তি হলো না, কারণ ইন্সপেক্টর জ্ঞান তার পিছনে পড়ে গেল। কিছু দূরে যাওয়ার পর সে দেখল ডায়াবেটিকের গাড়ি রাস্তার উপর উল্টে গেছে, কিন্তু সেখানে ডায়াবেটিক নিজে উপস্থিত ছিল না। এটি দেখে জ্ঞান খুব হতাশ হয়ে গেল। একই সময় আমরা এক পার্টিতে ডিফেন্স মন্ত্রী জর্জিওকে দেখি। সে সেখানে অন্যদের সঙ্গে কথা বলছিল। তখন সেখানে ইভার নামের একটি মেয়ে আসে। জর্জিও সঙ্গে সঙ্গে তাকে স্বাগত জানাতে এগিয়ে যায়। ইভা সেই শহরের নামী ব্যবসায়ী নারী, যদিও ব্যবসা তার নিজস্ব ছিল না। সে এক প্রবীণ আরবের সঙ্গে বিবাহিত ছিল। সরলভাবে বলতে গেলে তার সুগার ড্যাডির মৃত্যুর পর পুরো ব্যবসা এবং সব সম্পত্তি ইভার হাতে চলে আসে। তার সৌন্দর্য এবং শৌখিন জীবনধারার কারণে ইভা সবসময় সংবাদে থাকত। পার্টিতে এসে সবাই তাকে দেখে আনন্দিত হতো। কথোপকথনের সময় ডায়াবেটিকের উল্লেখ আসে। সবাই ইভাকে সতর্ক করে বলল যে ডায়াবেটিক কখনো তার সম্পদ চুরির জন্য আক্রমণ করতে পারে। চোর হওয়া সত্ত্বেও সবাই তার বুদ্ধিমত্তার প্রশংসা করত। এটি শুনে ইভার মনে তার জন্য অদ্ভুত কৌতূহল জন্মায়। পার্টি শেষের পর জর্জিও ইভাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু ইভা তা অস্বীকার করে। পার্টি থেকে ফেরার সময় হঠাৎ ইন্সপেক্টর জ্ঞান রাস্তা আটকে দেয়। ইভা কিছুটা বিস্মিত হয়, কিন্তু জ্ঞান তাকে সতর্ক করে ডায়াবেটিক কখনই আক্রমণ করতে পারে। এটি শুনে ইভা চিন্তিত হয়ে পড়ে। এরপর তারা এক রেস্টুরেন্টে বসে এই বিষয়ে আলোচনা করে। সেখানেই জানা যায় যে ইভার কাছে একটি খুবই বিশেষ গোলাপি হীরক আছে, যা বিরল এবং অমূল্য। জ্ঞান নিশ্চিত ছিল যে ডায়াবেটিক এটাকে চুরি করতে আসবে, তাই সে তার সমস্ত তথ্য সংগ্রহ করে। সে কোন হোটেলে থাকে, রুম নম্বর, সঙ্গে কেউ আছে কিনা, সব কিছু জানার পর জ্ঞান ইভাকে সতর্ক করে দেয় যে কাউকে বিশ্বাস করো না, কারণ ডায়াবেটিকের আসল মুখ আজ পর্যন্ত কেউ দেখেনি। ইভা তার কথা মেনে নেয় এবং জ্ঞান সেখান থেকে চলে যায়। ইভা যে হোটেলে থাকছিল সেখানে রবার্টো নামে এক ওয়েটার তাকে সার্ভিস দিতে নিয়োগপ্রাপ্ত ছিল। এক রাতে রবার্টো তার বন্ধুদের সঙ্গে গল্প করছিল এবং ইভার কথা বলছিল। তখন জানা যায় তার রুমে একটা স্পিকার লুকানো আছে, যার মাধ্যমে ডায়াবেটিক তাদের সব কথা শুনছে। রবার্টো বাড়ি ফিরতে গিয়ে হঠাৎ আক্রমণের শিকার হয়। স্পষ্ট ছিল এটা ডায়াবেটিকই করেছে। সে রবার্টোকে হত্যা করে এবং লাশ লোপাট করে। এরপর স্পিকারে রেকর্ড হওয়া আওয়াজ শুনে ডায়াবেটিক রবার্টোর মতো কথা বলার প্র্যাকটিস শুরু করে। তখনই আমরা প্রথমবার তার আসল মুখ দেখি। পরবর্তী দৃশ্যে এলিজাবেথ নামের এক নারীকে দেখি। তার স্বামী ওয়াল্টার কদিন ধরে বাড়ি ফিরেনি, যা তাকে খুব কষ্ট দিচ্ছিল। এলিজাবেথ তার স্বামীকে খুব ভালোবাসে, কিন্তু ওয়াল্টার তার ভালোবাসার মূল্য দেয় না। তখন তার বন্ধু তাকে বোঝায় সম্ভবত ওয়াল্টার কোনো সমস্যায় আছে এবং অবশ্যই ফিরে আসবে। হোটেলে পৌঁছে ইভাকে অত্যন্ত সাদরে স্বাগত জানানো হয়। সেখানে তার দেখা হয় রবার্টোর সঙ্গে। কথোপকথন শেষে সে সরাসরি তার রুমের দিকে চলে যায়, কিন্তু রবার্টো তার পিছনে চলে আসে। কিন্তু প্রশ্ন হলো, রবার্টো তো আগেই মারা গিয়েছিল, তাহলে এই ব্যক্তি কে? আসলে এটি আসল রবার্টো নয়, বরং ডায়াবেটিক, যে রবার্টোর ছদ্মবেশে ইভার ওপর নজর রাখছিল। রুমে ঢুকে ইভা যখন বাথরুমে যায়, ডায়াবেটিক সুযোগ নিয়ে তার লকার খুলতে চেষ্টা করে। সেই লকারে রাখা ছিল বিরল গোলাপি হীরক। আকর্ষণীয় ব্যাপার, এত মূল্যবান জিনিস এত সহজ লকারে রাখা ছিল, যা ডায়াবেটিক মাত্র কয়েক মিনিটে খুলে ফেলল। কিন্তু দুর্ভাগ্যবশত হীরক বের করার সময় ইভা বাথরুম থেকে বেরিয়ে এলো। বাধ্য হয়ে ডায়াবেটিক লুকিয়ে গেল। ইভা তাকে দেখে হাসিতে জিজ্ঞেস করলো,
কিছু চাই? ইভা অস্বীকার করলো এবং ডায়াবেটিক চুপচাপ সেখান থেকে চলে গেল। সেই রাতেই এলিজাবেথ বাড়ি ফিরে দেখল ওয়াল্টার তাকে অপেক্ষা করছে। তাকে দেখে এলিজাবেথ খুব খুশি হয়। ইভা জর্জিওর সঙ্গে দেখা করতে গেছিল। কথোপকথন সময় জর্জিও ফাঁসে আসার চেষ্টা করে, কিন্তু ইভা তাকে কাছে আসতে দেয় না। তারপর জানা যায় জর্জিও আসলে ইভার বাগদত্তা এবং তাদের শীঘ্রই বিয়ে হবে। কিন্তু ইভা দেখে মনে করলো তাদের মধ্যে প্রেমের কোনো জিনিসই নেই। রাতের অন্ধকারে ডায়াবেটিক ইভার রুমে ঢুকে আবার লকার খুলতে চেষ্টা করে, কিন্তু ঠিক তখন ইভা ফিরে আসে। ইভা কৌশলে তাকে বলে যে হীরক চুরির জন্য এসেছে তার নকল এবং আসল হীরক তার কাছে নেই। ডায়াবেটিক তাকে হুমকি দেয়, যদি সে মিথ্যা বলে পরের বার সে হীরক চুরি করার জন্য নয় বরং তাকে হত্যা করতে আসবে। কিন্তু ইভা এতে ভয় পায়নি, বরং তাকে প্রলোভনে ফেলার চেষ্টা করে। ডায়াবেটিকের সম্পর্কে এত কথা শুনে তার মনে তার জন্য একটা অদ্ভুত ফ্যান্টাসি জন্মায়। ডায়াবেটিক সহজ শিকার ছিল না। ইভা কিছু করার সময় সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। ইভা কার প্রতি আগ্রহ আরও বাড়ায়। পরবর্তীতে সে চেক করে দেখে ইভা সত্যি বলেছিল হীরক সত্যিই নকল। অর্ধরাত্রে এলিজাবেথ ঘুম থেকে ওঠে। সে দেখল বাড়ির সামনে গার্ডেন থেকে কালো কোট পরে এক অদ্ভুত ব্যক্তি বেরোচ্ছে। এটি দেখে সে ভয় পায়। হঠাৎ ভেতর থেকে কোনো কদমের আওয়াজ শোনায়। সে ভেবে ওঠে ডায়াবেটিক কি ফিরে এসেছে। সাহস করে সে আওয়াজের দিকে এগোয়। তখনই ওয়াল্টার সামনে আসে। তাকে দেখে এলিজাবেথ কিছুটা শান্তি পায়। সে সব কিছুর বর্ণনা দেয়, কিন্তু ওয়াল্টার বিশ্বাস করে না। পরের সকাল ইভা দেখল যে ডায়াবেটিক তার নকল আংটি তার রুমে রেখে গেছে। এটি দেখে ইভা বিস্মিত হয়। কিউরিয়াসিটির কারণে সে রবার্টোকে ডেকে আনে। রবার্টো আসলে বাইরে দাঁড়িয়েছিল এবং ইভার ডাক শুনে ঘরে প্রবেশ করে। সব কিছুকে ইভা বিভ্রান্তিকর মনে হলেও রবার্টো তার সমস্ত বিভ্রান্তি দূর করে। সে ইভাকে সামনে রেখে মাস্ক খুলে তার আসল চেহারা দেখায়। ইভা অবাক হয়ে যায়। এটি প্রথমবার যখন কেউ ডায়াবেটিকের আসল মুখ দেখল। এলিজাবেথ পূর্বেও দেখেছিল, কিন্তু বুঝতে পারল না যে সে ডায়াবেটিক। সবচেয়ে বড় প্রশ্ন, ডায়াবেটিক কেন শুধু ইভার সামনে তার পরিচয় দেখালো? বাস্তবে ইভাও তাকে ভালো লাগতে শুরু করেছিল। আগের রাতেও সে তার উপর আক্রমণ করেছিল, তারপরও ইভা কাউকে কিছু বলেনি। এটি দেখে ডায়াবেটিকও ধীরে ধীরে ইভাতে আকৃষ্ট হতে থাকে, ফলে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। এরপর ইভা তাকে প্রশ্ন করে, এখন কি তুমি আমার ওপর বিশ্বাস করো? ডায়াবেটিক কনফিউজড হয়। তার হৃদয় ইভার ওপর বিশ্বাস করতে বলছে, কিন্তু মন মানছে না। কথোপকথনে জানা যায় শুরু থেকেই ডায়াবেটিক ইভার চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। প্রথম দিনও যখন ইভা উপস্থিত হয়েছিল, ডায়াবেটিক তাকে লক্ষ্য করেছিল। ওই সম্পর্কে সতর্ক করা হয়েছিল। সেই ইন্সপেক্টর জ্ঞানও আর কেউ নয়, তিনি নিজেই ছিলেন। সব কিছু জেনে নেওয়ার পর যুবা তার কাছে তার আসল নাম জানতে চায়। ডায়াবেটিক জানান মানুষ তাকে ওয়াল্টার নামে চেনে, কিন্তু সেটাও তার আসল নাম নয়। ইভা বুঝতে পারে কিরাবা বলি কখনোই তার আসল পরিচয় কাউকে জানাবে না, তাই সে চাপ দেয় না, বরং নিজের সম্পর্কে বলতে শুরু করে। ইভা তাকে জর্জিও সম্পর্কে জানায়। বাস্তবে ইভা জর্জিওকে বিয়ে করতে চায় না, কিন্তু বিরোধও করতে পারল না, কারণ জর্জিওর কাছে তার অতীতের কিছু গোপন নথি আছে। যদি তা বাইরে চলে যায় তার সম্মান নষ্ট হয়ে যাবে। জর্জিও হুমকি দিয়েছিল যদি সে বিয়ে না করে সেই সব নথি প্রকাশ করবে। বাধ্য হয়ে ইভা বিয়ের জন্য রাজি হয়। এটা শুনে ডায়াবেটিক আশ্বাস দেয় যে 24 ঘন্টার মধ্যে সব নথি ইভাকে পৌঁছে দিবে। কিন্তু সমস্যা হলো ইভার কাছে তার সাথে যোগাযোগের কোনো উপায় ছিল না। তখন ডায়াবেটিক তাকে একটি ঠিকানা এবং সময় বলে দেয় এবং বলে সেখানে অপেক্ষা করো। ইভা জিজ্ঞেস করে যদি সে আসল চেহারায় না আসে তাহলে তাকে কিভাবে চিনবে। ডায়াবেটিক জানায় সে একটি বিশেষ কোড ব্যবহার করবে যা দিয়ে ইভা তাকে চিনতে পারবে। এরপর তারা এই পরিকল্পনা করতে শুরু করে। অন্যদিকে হোটেল ম্যানেজার রবার্টোকে কোথাও খুঁজে পাচ্ছিল না, তাই পুরো হোটেলে হাগামা শুরু করে। রিসেপশন থেকে জানতে পারে রবার্টো শেষবার ইভা রুমে গিয়েছিল আর ফেরেনি। এটি শুনে ম্যানেজারের সন্দেহ হয় এবং সে তৎক্ষণাৎ ইভার রুমে চলে যায়। ইভা কোনো পথ না পেয়ে আলমারিতে লুকিয়ে পড়ে। এরপর দরজা খুলে দেখায় যেন সে ঘুমোচ্ছে এবং ম্যানেজার তার ঘুম ভাঙেছে। সে চেষ্টা করে ম্যানেজার রুমে না ঢুকুক, কিন্তু ম্যানেজার জোর করে ঢুকে নানা জায়গা পরীক্ষা করতে থাকে। কথোপকথনের মধ্যে সে রবার্টো সম্পর্কে জানতে চায়। ইভা মিথ্যে বলে সকালে ব্রেকফাস্ট দিতে এসেছে, তারপর আর দেখা হয়নি।
যদি ম্যানেজারের বিশ্বাস না হয় সে রুমের বিস্তারিত অনুসন্ধান করতে শুরু করে। ইভা বুঝতে পারে ম্যানেজারকে সন্দেহ হয়েছে, তাই সাউন্ড কোড দিয়ে ডায়াবেটিককে সতর্ক করে। এরপর চতুরতার সঙ্গে ম্যানেজারকে বাথরুম পরীক্ষা করতে পাঠায় এবং সেই সময় ডায়াবেটিককে আলমারির বাইরে বের করে দেয়। অন্যদিকে এলিজাবেথ এখনও গত রাতের ঘটনা নিয়ে চিন্তিত। বারবার মনে হচ্ছে যা সে দেখেছে তা ভুল নয়। নিজের সন্দেহ দূর করার জন্য সে গার্ডেনে যায় এবং সেই পথ খুঁজতে শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর সত্যি সে গোপন পথ খুঁজে পায়। হঠাৎ একটি বোতামে পা পড়ার সঙ্গে সঙ্গে ঘাস উঁচু হয়ে যায় এবং একটি আন্ডারগ্রাউন্ড রুমের দরজা খুলে যায়। এলিজাবেথ ভয়ে ভিতরে ঢুকে সেখানে যা দেখে রোমাঞ্চিত হয়। সেখানে অনেক মুখোশ পরা মানুষ এবং বিভিন্ন ধরনের রাসায়নিক রয়েছে। এটি দেখে এলিজাবেথ বুঝতে পারে এটি অবশ্যই ডায়াবেটিকের পথ। সে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় এবং ইন্সপেক্টর জ্ঞান তার দলের সঙ্গে সেখানে পৌঁছে যায়। সব কিছু পরীক্ষা করার পর তারা নিশ্চিত হয় এলিজাবেথের স্বামী বলি। অন্যদিকে যখন গাড়িতে ফেরে হঠাৎ একটি বোতাম চাপা মাত্র পাহাড় অদ্ভুতভাবে খুলে যায় এবং নতুন পথ বেরোয়। এটি সব সে তার কাজের সুবিধার জন্য তৈরি করেছিল। সে সেই পথে গোপন আস্তানায় পৌঁছে, কিন্তু সেখানে একটি বড় চমক অপেক্ষা করছিল। ইন্সপেক্টর জ্ঞান পূর্বেই ফাঁদ পিতেছিল এবং ডায়াবেটিককে পৌঁছতেই গ্রেফতার করে। পরের দিন ডায়াবেটিকের নির্দেশ মতো ইভা ক্যাফেতে তার অপেক্ষা করে, কিন্তু অনেক দেরি হলেও সে আসে না। ইভা জানতে পারে পুলিশ বোলিংকে গ্রেফতার করেছে। সেদিন আদালতে ডায়ালগ উপস্থাপন করা হয়। ইভাও সেখানে পৌঁছে এবং ইশারায় কথা বলতে চেষ্টা করে, কিন্তু সে একবারও ইভার দিকে তাকায় না। ইন্সপেক্টর জ্ঞান আশা অনুযায়ী বিচারক ডায়াবেটিককে মৃত্যুদণ্ড দেয়। এত বড় সাজা শুনেও জনতা প্রভাবিত হয় না। ইভা আদালত থেকে বের হয়ে একটি দেওয়ালের পাশে যায় এবং যখন সে তৃতীয় ইট চাপায় হঠাৎ একটি দরজা খুলে একটি গাড়ি আসে। গাড়ি নিয়ে ইভা সরাসরি ডায়াবেটিকের গোপন আস্তানায় যায় এবং দুটি বিশেষ রাসায়নিক নিয়ে আসে। প্রকৃত প্রশ্ন, ইভা সেখানে কি করছিল এবং সব রহস্য কিভাবে জেনে গেল? বাস্তবে সেই দিন আদালতে ইভা জর্জিওর সঙ্গে দেখা করতে গিয়েছিল এবং ডায়াবেটিকের সঙ্গে দেখা করার অনুমতি নিয়েছিল। সে আগে থেকেই নিজের এবং জর্জিওর মুখোশ তৈরি করে রেখেছিল। ইভা শুধু রাসায়নিকই নয়, মুখোশও নিয়ে আসে। এরপর ডায়াবেটিক এবং ইভা মিলিত হয়ে জর্জিওকে ড্রাগ দিয়ে অচেতন করে এবং তার ব্যক্তিগত নথি জিজ্ঞেস করে। নথি ছিল জর্জিওর ব্যক্তিগত লকারে, যার পাসওয়ার্ড শুধুই তার জানা। বলি সেই পাসওয়ার্ডও বের করে। এরপর জর্জিওকে অন্য ড্রাগ দিয়ে এমন অবস্থায় ফেলে যাতে সজাগ হলেও সে কাউকে কিছু বলতে না পারে। ডায়াবেটিক জর্জিওর মুখোশ এবং কাপড় পরে এবং জর্জিওকে ওয়াল্টারের মুখোশ পরে ছেড়ে দেয়, অর্থাৎ পুরো পরিকল্পিত অপরাধ। এরপর বলি জর্জিওর আকারে অফিসে পৌঁছে লকার খুলে ইভার সব নথি বের করে। পুলিশও আসে, কিন্তু তারা শনাক্ত করতে পারে না যে এটি ডায়াবেটিক। অন্যদিকে একজন ধনী মহিলা ব্যাংকে মূল্যবান জিনিস রাখতে আসে। সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে সে হুঁশিয়ারি নেয়। বাস্তবে সে ডায়াবেটিকের অংশীদার এবং ব্যাংক লুটের পরিকল্পনা করছিল। ডায়াবেটিক ইভাকে সেখানে পাঠায় যাতে সে সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে তথ্য জেনে আসে। ইন্সপেক্টর জ্ঞানও ডায়াবেটিককে ধরতে চেষ্টা করে। শহরের প্রতিটি ব্যাংক, ট্রাস্ট, লকার রুম পরীক্ষা করতে শুরু করে। জানে ডায়াবেটিক সাধারণ চুরি করে না, সর্বদা সবচেয়ে মূল্যবান জিনিসের পেছনে যায়। শেষে জ্ঞান ব্যাংকের খবর পায় এবং সুরক্ষা ব্যবস্থা শুরু করে। ডায়াবেটিক আন্ডারগ্রাউন্ড টানেল দিয়ে ব্যাংকে প্রবেশ করে। পথে সেন্সর্স থাকলেও সে খুব বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে যায়। ব্যাংক থেকে চুরি করে বের হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। জ্ঞান তাকে লক্ষ্য করে গুলি চালায়। যদিও জ্ঞান নিশ্চিত ছিল এবার ডায়াবেটিক বেঁচে থাকবে না, কিন্তু সে জানতো না এবার ডায়াবেটিক একা নয়। হঠাৎ ইভা পিছন থেকে এসে জ্ঞানকে গুলি করে এবং ডায়াবেটিককে নিয়ে চলে যায়। ইভাকে দেখে ডায়াবেটিকও আশ্চর্য, কিন্তু বুঝতে পারে ইভা তাকে একা ছেড়ে যাবে না। কিছুদিন পর দেখা যায় ওয়াল্টার এবং জুভা খুব সুখে থাকে। ওয়াল্টার আসল পিঙ্ক ডায়মন্ডও ফিরিয়ে আনে, কিন্তু ইভাকে এখন শুধুই ডায়াবেটিক প্রয়োজন। সে ডায়মন্ড সমুদ্রে ফেলে দেয় এবং ওয়াল্টারকে আলিঙ্গন করে। এই সুন্দর মুহূর্তের সঙ্গে সিনেমার সমাপ্তি হয়।